পাওয়ার ফ্যাক্টর কি জিনিস সেটা নিয়ে আলোচনা হবে। তারা একটু বলেন তো যে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধারণা আছে কিনা, এর আগে পড়েছেন কিনা? জি, ফেজ ডিফারেন্স। পাওয়ার ফ্যাক্টর ইন্ডিকেট করে আমার সাপ্লাই ভোল্টেজ কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স আছে সেটা। এটা জেনে আমাদের কাজ, এটা জেনে অনেক কাজ আছে। কারণ পাওয়ার ফ্যাক্টর যদি বেশি কমে যায় সেক্ষেত্রে আমাদের বহুত সমস্যা। হ্যাঁ, প্রথমত হচ্ছে ইলেকট্রিসিটি বিল বেশি আসে, লস বেশি হয়, আমাদের কন্ডাক্টর সাইজ বেশি ব্যবহার করা লাগে, আমাদের কেভিএ রেটিং বেশি ব্যবহার করা লাগে। তো এই জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানবো, পাওয়ার ফ্যাক্টরের কম হলে তার সমস্যা সম্পর্কে জানবো এবং সেটাকে ইমপ্রুভ করার জন্য যা যা করা লাগে সে সম্পর্কে জানবো। তো তার আগে সবার আগে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করা যায়। আচ্ছা, আমরা যখন রেজিস্টিভ লোড মানে নর্মাল যেটা রোধ, হ্যাঁ রেজিস্ট্যান্স, সেটা নিয়ে যখন কথা বলি সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে চলে, একই সাথে চলে। মানে ভোল্টেজ যদি এরকম হয়, কারেন্ট এরকম হবে, তার মানে এই না যে এই ভ্যালুগুলো সমান হবে। ভ্যালু কম বেশি হতে পারে, সমান হতে পারে, কম বেশি হতে পারে, এটা কোনো বিষয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রেজিস্টিভ এলিমেন্টের জন্য যেখানে ভোল্টেজ আর কারেন্ট একই সাথে চলে। কিন্তু যদি অন্য কোনো এলিমেন্ট হয়, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, শুধু যদি রেজিস্টিভ না হয়ে যদি সার্কিটের মধ্যে আমার ইন্ডাকটেন্সের পরিমাণ বেশি থাকে বা ইন্ডাকটেন্সটা ভালো রকমের থাকে, তাহলে দেখা যাবে আমার যে কারেন্ট ডিউ টু ইন্ডাকটেন্স সেটা একটু ভোল্টেজের সাথে পিছনে পিছনে থাকে। মানে এখান থেকে শুরু হওয়ার কথা সে এখান থেকে না, সেটা এটাকে কি পিছনে বলে না আগে বলে? আগে নিচ থেকে শুরু হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পিছনে, কারণ তার শুরু হওয়ার কথা ছিল এখানে। না না, নিচ থেকে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে যাবে, এভাবে যাবে। আচ্ছা, কিন্তু আমি যদি স্টার্টিং পয়েন্ট চিন্তা করি, আমার এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই এখান থেকে শুরু হচ্ছে একটু পরে এভাবে শুরু হচ্ছে, মানে একটু পিছনে। আচ্ছা, তাহলে এই যে এইভাবে গেল, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে যদি আমি এর পিছনে যাবে একটু ভর্তিতে করা যায়, যদি সেটা ইন্ডাকটেন্স না হয় ক্যাপাসিট্যান্স হয়, তাহলে দেখা যাবে যে কারেন্ট আগে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যাওয়ার কথা যে আগে শুরু হয়েছে। বুঝা গেল? এই যে একটা হেরফের, ফেজের যে ডিফারেন্স, এই যে এইটুকুটা হচ্ছে ফেজ ডিফারেন্স ফাই, এইটুকুটা হচ্ছে সেই ফেজ ডিফারেন্স ফাই, ঠিক আছে। এই ফাইয়ের যে হিসাব নিকাশ বা এই ফাইটা ইন্ডিকেট করে, ফেজ ডিফারেন্সটা ইন্ডিকেট করে, ঠিক আছে। এর যে কজ ফাংশনটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এখন জিনিসটা কিভাবে আসছে, কজ কিভাবে আসছে আমরা দেখেছি, জিনিসটা কজ কিভাবে আসছে। আচ্ছা, বললাম ভোল্টেজ এই বরাবর কাজ করছে, রেজিস্টিভ এলিমেন্টের জন্য কি ভোল্টেজ যেভাবে যে বরাবর কাজ করে কারেন্টও ওই বরাবর ওইভাবে কাজ করে। তো কারেন্টও যদি এইভাবেই কাজ করে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি কোনো ফেজ ডিফারেন্স আছে? কোনো ফেজ ডিফারেন্স নাই, জিরো। কিন্তু যদি ইন্ডাকটেন্সের কথা আমি চিন্তা করি, কারেন্ট কি হয় ভোল্টেজের পরে পরে যায়, ভোল্টেজের পরে পরে যায়, মানে জিনিসটাকে আমি সুন্দরভাবে যদি ব্যাখ্যা করতে চাই, জিনিসটা একটা সুন্দর টার্ম আছে, কি টার্ম? ল্যাগিং। ল্যাগিং মানে কি? পেছনে। আচ্ছা, তাহলে যখন হচ্ছে আমি ইন্ডাকটিভ লোড নিয়ে কথা বলবো, তখন কারেন্টটা হচ্ছে আমার এরকম ল্যাগিং। আচ্ছা, যদি আমি লিডিং লোড নিয়ে বা ক্যাপাসিট্যান্স নিয়ে কথা বলি, তখন কি কারেন্টটা আগেই শুরু হয়? কারেন্ট যেহেতু আগেই শুরু হয়, তাহলে বিষয়টা কি হবে? যদি ভোল্টেজ হয়, কারেন্ট হবে এদিকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখেন তো, এখানে কোণের একটা হেরফের আছে না? জি, একটা হেরফের আছে। এটা হচ্ছে সেই ফেজ ডিফারেন্স যেটা এখানে প্রকাশ করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেই ফেজ ডিফারেন্স। এখন এই জিনিসটা আমরা কিভাবে মাপতে পারি? এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কি?
সমকোণী ত্রিভুজে আমরা জানি যে cos θ ইকুয়াল টু কি ভূমি বায়ু ত্রিভুজ। এখন এখানে ভূমি কোনটা, এটা অতিভুজ কোনটা, এটা, তাহলে ভূমি বায়ু অতিভুজ। এখানেও দেখেন ভূমি অতিভুজ, তাহলে এটাই আসছে ঘুরে ফেরত, তাই না? তাহলে আমি এখান থেকে সহজে তাদের ফেজ ডিফারেন্স এটা বের করে ফেলতে পারি না? এটা হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স। আচ্ছা, তো এই ফেজ ডিফারেন্স বের করার জন্য আমার কি cos অংশ লাগবে, ঠিক আছে? তো এই যে cos ফাই এই পুরাটা বা এই পুরাটা এটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমাকে কি বিষয় আইডিয়া দেয়? পাওয়ার ফ্যাক্টর আমাকে আইডিয়া দেয় ফেজ ডিফারেন্স অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। ভোল্টেজ এন্ড কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স বা কোণের যে পার্থক্য, সেই পার্থক্য সম্পর্কে আমাকে ধারণা দেয়। এটা কি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টরের পাশে মনে করেন যে পাওয়ার ফ্যাক্টর লিখলাম, আচ্ছা এটা মুছে দিই আগে। প্রথম মনে করেন লিখলাম যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 0.8 ল্যাগিং। মানে কি? আর পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos পাই না, ইকুয়াল টু 0.8 মানে কি 8/10, তাই তো? আচ্ছা, তাহলে এর কি ঘটনা ঘটছে যে ভোল্টেজ আর কারেন্টের একটা রেশিও, এটা আমরা আইডিয়া পেতে পারি। আবার কিছুক্ষণ পরে দেখব যে পাওয়ার ফ্যাক্টরকে আমরা রিয়াল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও দিয়ে প্রকাশ করতে পারি, জায়গাটা নিয়ে যাচ্ছি না। আর পাশে যে ল্যাগিং লেখা আছে, ল্যাগিং লেখা আছে মানে কি, যেখানে কারেন্টটা ভোল্টেজের পরে যাত্রা শুরু করেছে বা পেছনে আছে, ঠিক আছে? একই সাথে না, পেছনে। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং বলতে যা বোঝায়। আচ্ছা, তো পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা কি কি নিয়ে আমরা দেখলাম বা আলোচনা করলাম? ভোল্টেজ এবং কারেন্ট। পাওয়ার ফ্যাক্টরকে আমরা পাওয়ার, রিয়াল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার নিয়েও আমরা অ্যানালাইসিস করতে পারি বা কথাবার্তা বলতে পারি। আচ্ছা, তো রিয়াল পাওয়ার রিয়াল অ্যাক্সিস বরাবর ধরলাম সেটা, আচ্ছা এখানে লিখে দিই রিয়াল পাওয়ার। এখন সার্কিটে রিঅ্যাকটিভ পাওয়ার থাকতে পারে। রিঅ্যাকটিভ পাওয়ার কি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হবে, মানে হয় নিচে অথবা উপরে। এখন সার্কিটে যদি আমার ল্যাগিং অবস্থা থাকে, ল্যাগিং অবস্থা মানে কারেন্টটা পেছনে পেছনে আছে বা ইন্ডাকটেন্সের পরিমাণ বেশি আছে, তাহলে আমার রিঅ্যাকটিভ পাওয়ার হবে এটা। আর যদি সার্কিটে লিডিং কন্ডিশন থাকে বা ক্যাপাসিটেন্সের পরিমাণ বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই উপরের দিকে হবে আমার লিডিং পাওয়ার। আচ্ছা, তো এখানে দেখেন এখানে শুধুমাত্র নিচে দেওয়া আছে, তার মানে এই না যে এটা শুধু নিচে হবে, উপরে হতে পারে। আচ্ছা, তো এটা কি লিখলাম, রিঅ্যাকটিভ পাওয়ার। আচ্ছা, তো রিয়াল পাওয়ার রিয়াল অ্যাক্সিস বরাবর, রিঅ্যাকটিভ পাওয়ার ইমাজিনারি অ্যাক্সিস বরাবর নিলাম। এখন তাদের যদি ভেক্টর সামেশন নিই, ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর সামেশন মানে কি, যার সাথে নরমাল যোগ করে দিব, এটাই হচ্ছে সে আমাদের লব্ধি বা রেজাল্ট্যান্ট ভেক্টর। আচ্ছা, তো রেজাল্ট্যান্ট যেটা ভেক্টর সেটা কত হচ্ছে, পিথাগোরাস থিওরাম অনুসারে অধিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে রুট ওভার রিয়াল পাওয়ার স্কয়ার প্লাস রিঅ্যাকটিভ পাওয়ার স্কয়ার, বুঝে গেল? আচ্ছা, এখন আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি, V ইনটু I, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমরা ফাই অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি, তাহলে রিয়াল পাওয়ার ইকুয়াল টু কি হচ্ছে
VI cos phi, কারণ cos phi ইকুয়াল টু কি জানি, cos phi ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, সেখান থেকে পাচ্ছি যে ভূমি ইকুয়াল টু অতিভুজ ইনটু cos phi। অনুরূপভাবে যদি এই জিনিসটার মান আমি এটা একসাথে প্রকাশ করতে চাই, আমরা কি জানি যে sin phi ইকুয়াল টু কি জিনিস, লম্ব বাই অতিভুজ, অতএব লম্ব ইকুয়াল টু অতিভুজ ইনটু sin phi। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কি দ্বারা প্রকাশ করা যায়, VI sin phi। তাহলে এখানে জিনিসটা কিভাবে আসে যে VI ইকুয়াল টু রুট ওভার VI cos phi হোল স্কয়ার প্লাস VI sin phi হোল স্কয়ার। এটা গেল আমাদের রিজাল্টেন্ট পাওয়ার, বা এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। VI কে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। এখন এই যে একটা ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমি কিভাবে পেয়েছি, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ারের সমন্বয়, মানে মোট কথা পাওয়ারের সমন্বয়। তাহলে এই ত্রিভুজের নাম কি দেব, পাওয়ার ট্রায়াঙ্গেল। যে ট্রায়াঙ্গেলটা আমাকে অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার সম্পর্কে ধারণা দেয়, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবং এখানেও দেখেন যে রিয়েল পাওয়ারের সাথে অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফেজ ডিফারেন্স আছে না, বা ফাই আছে না। এই ফেজ ডিফারেন্সটা আমাকে কি ইন্ডিকেট বা কিসের হিসাব করে দিবে, আবার এই পাওয়ার ফ্যাক্টর হিসাব করে দিবে। তাহলে এখানেও দেখেন যে আমি কিন্তু cos phi ইকুয়াল টু ভূমি, ভূমি মানে রিয়েল পাওয়ার, ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। বা VI cos phi ডিভাইডেড বাই VI। বা জিনিসটাকে দেখেন আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে cos phi ইকুয়াল টু VI cos phi ডিভাইডেড বাই VI। VI কেটে গেল, মানে কি cos phi ইকুয়াল টু cos phi, ঠিক আছে। তার মানে এটাও কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরের ধারণা দেয়। তাহলে কিছু আগে যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু যেটা পেয়েছিলাম 0.8, ওটার ব্যাখ্যা, ওটার আরেকটা ব্যাখ্যা কি, যে রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে 0.8, অর্থাৎ 100 ওয়াটের বা 10 ওয়াটের যদি আমি অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই দিই, তাহলে আমি কতখানি পাওয়ার ইউজ করতে পারবো, বা রিয়েল পাওয়ার কতখানি ইউজ করতে পারবো, 8 ওয়াট। যে 0.8 দিয়ে 0.8 মানে 8/10 বা 80/100, ঠিক আছে। তার মানে কি, যদি আমি হচ্ছে 10 ওয়াটের অ্যাপারেন্ট পাওয়ার দিই, আমি রিয়েল পাওয়ার কত, 10 ওয়াট তো বলে দেবে না, 10 হচ্ছে কি VA, VA যদি আমি অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই দিই, তাহলে আমি হচ্ছে রিয়েল পাওয়ার কত পাবো, 8 ওয়াট পাবো। বোঝা গেল বিষয়টা। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের একটা উদাহরণ। তাহলে কি রিয়েল পাওয়ার আমার বেশি হতে হলে পাওয়ার ফ্যাক্টর কি বেশি হতে হবে না? যদি পাওয়ার ফ্যাক্টর ওখানে 0.8 এর জায়গায় যদি 0.5 থাকে, মানে কি আমি যদি 10 ভোল্টেজ অ্যাম্পিয়ার সাপ্লাই দিই, পাওয়ার কত পাবো, 5 ওয়াট পাবো। তাহলে আমার যেটা বোঝা গেল যে রিয়েল পাওয়ার বেশি পেতে হলে আমার পাওয়ার ফ্যাক্টরকে বেশি করতে হবে, একের কাছাকাছি করতে হবে। কারণ কি cos এর সর্বোচ্চ মান 1 এর বেশি তো যায় না। আচ্ছা, তাহলে দেখেন পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু অলরেডি একটা জিনিস পেলাম, সেটা কি cos phi বা V/I, ঠিক আছে না। আর কি পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার পাওয়া যায়। কারণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের সাহায্যে ব্যাখ্যা করেছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তো ভোল্টেজ এবং কারেন্টে যে আগে যাওয়া বা পরে যাওয়া, বা লিডিং কন্ডিশন বা ল্যাগিং কন্ডিশন কিসের জন্য হয়, মূলত রিঅ্যাকট্যান্সের জন্য। রিঅ্যাকট্যান্স মানে ইন্ডাকট্যান্স অথবা ক্যাপাসিট্যান্স। তো ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স এই জিনিসটাকে কি আমরা রেজিস্ট্যান্সের আওতায় আনতে পারি, নাকি সেটাকে একটা আলাদা নাম ইম্পিডেন্স বলা হয়? কোনটা ইম্পিডেন্স বলা হয়? ইম্পিডেন্সের মধ্যে সবই পড়ে, রেজিস্ট্যান্সও পড়ে, ক্যাপাসিট্যান্সের ওই রিঅ্যাকট্যান্সও পড়ে, ইন্ডাকট্যান্সের রিঅ্যাকট্যান্সও পড়ে। আচ্ছা, তাহলে পাওয়ার ফ্যাক্টরকে তাহলে এই জিনিসগুলোকে নিয়েও হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে বা অ্যানালাইসিস করা যেতে পারে, ওটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। আচ্ছা, তো রেজিস্ট্যান্স এটা কি রিয়াল না, রিয়াল অ্যাক্সিস বরাবর নিয়ে নিই। এখন ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স দুটোই তুমি জানেন। তো সার্কিটে যদি লিডিং কন্ডিশন থাকে, তার মানে ক্যাপাসিট্যান্সের পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকট্যান্স কি হবে, উপরের দিকে,
আর যদি ইন্ডাকটেন্সের পরিমাণ বেশি থাকে তাহলে কি এটাকে দিকে হবে নিচের দিকে হবে ইমাজিনারি লাইন বা ল্যাগিং করবে। আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স কত হবে? আচ্ছা ইম্পিডেন্স মানে কি টোটালটা না, মানে তো ভেক্টর যোগ। আচ্ছা এটা যদি আর হয়, এটা যদি আমার টোটাল রিঅ্যাকট্যান্স হয়, সেটা উপরে হতে পারে নিচে হতে পারে, এটা নির্ভর করবে কি সার্কিটে লিডিং কন্ডিশন আছে নাকি ল্যাগিং কন্ডিশন আছে এটার উপরে। আচ্ছা তাহলে এখানে আমার রেজিস্ট্যান্স আছে আর, রিঅ্যাকট্যান্স আছে x, উপরে দিয়েছি কারণ ধরে নিলাম সার্কিটে হয়তো লিডিং কন্ডিশন আছে, নিচেও দেওয়া যেত যদি সার্কিটে ল্যাগিং কন্ডিশন থাকতো, আমরা একটা জাস্ট ধরে নিচ্ছি। তাহলে আমাদের সামেশন পেতে ট্রায়াঙ্গেল সূত্র অ্যাপ্লাই করা হবে, ভেক্টর ট্রায়াঙ্গেল ফর্মুলা, সেটা কি পাবো আমি? ইম্পিডেন্স z পাবো। z ইকুয়াল টু কি পেতে পারি এখান থেকে? √r² + x² নাকি? তাহলে এখানেও দেখেন যে এখানে আমার z আর r এর কিন্তু একটা ফেজ ডিফারেন্স আমাদের তৈরি আছে। এই ফেজ ডিফারেন্সটাই কি আবার নির্দেশ করে দিবে? পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর, আর এখানে দেখেন তো এই ত্রিভুজে ইম্পিডেন্স এবং রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স এই তিনটা সমন্বয় গঠিত না? তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি দেব? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখানে দাও নাই, এখানে দাও নেই, অন্য একটা জায়গাতে বলে হয়তো দাও আছে, এই টপিকে দাও নেই। তো এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, মানে ইম্পিডেন্স রিলেটেড, ইম্পিডেন্সের সাথে কি কি সম্পর্কিত, রিঅ্যাকট্যান্স যাই রেজিস্ট্যান্স যাই, এগুলা নিয়ে যে ট্রায়াঙ্গেলটা গঠিত সেটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবং এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর কি পাচ্ছি? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। বুঝা গেল বিষয়টা? তাহলে কোথাও পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং দেওয়া আছে মানে কি, বা লিডিং দেওয়া আছে মানে কি, মানে ওখানে আমার টোটাল ইম্পিডেন্স যদি 10 হয় ওহম, তো সেখানে হচ্ছে 8 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স। বুঝা গেল বিষয়টা? ওটা 0.8 এর জন্য, আজ কিছু আগে বললাম না পাওয়ার ফ্যাক্টর 0.8, এটার ব্যাখ্যা কি জিনিসটা এটা। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের ভ্যালু দেওয়া আছে, কোন একটা সার্কিটে ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ল্যাগিং কন্ডিশন দেওয়া আছে, বলেছে যে অ্যাপারেন্ট পাওয়ার বের করে দিতে, অ্যাক্টিভ পাওয়ার বের করে দিতে এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বের করে দিতে। তো অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কি? VI, নরমালি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। অ্যাক্টিভ পাওয়ার কি হবে? VI এর সাথে cos θ, মানে পুরোপুরি VI টা পাবো না, একটা অংশ পাবো, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ পাবো। আচ্ছা এখন রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে দেখেন কি আছে? VI sin ফ্যাক্টর। এখানে দাও পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে 0.8। পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু মানে কি? যে আমার এখানে পাওয়ার ফ্যাক্টর বা cos phi বা cos θ = 0.8 দেওয়া আছে। আমাকে যখন রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে তখন আমার কি sin phi লাগছে, তাহলে sin phi এর ভ্যালু তো দাও নাই, কোথায় পাবো? এই যে এখান থেকে cos phi = 0.8 বা phi = cos inverse 0.8। তাহলে এখানে এই যে phi এর যে ভ্যালু পাচ্ছি, তাহলে এখানে যে sin phi মানে হচ্ছে sin cos inverse 0.8। বুঝা গেল? আচ্ছা তাহলে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে তো বোঝা গেল। এখন পাওয়ার ফ্যাক্টর লো হলে কি কি প্রবলেম হয় সেই জিনিসটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো, এবং তারপরে যে সমস্যা হবে সে সমাধান করার জন্য যা যা করা লাগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো। তো প্রথমে পাওয়ার ফ্যাক্টর লো হলে কি কি সমস্যা হয়। তো পাওয়ার ফ্যাক্টর লো হলে কি কি সমস্যাটা সবথেকে ভালো বোঝার উপায় হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। কোনো একটা জায়গাতে ধরেন যে তোমরা যদি বোঝাই পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট। আচ্ছা ধরলাম কোন একটা জায়গাতে অ্যাপারেন্ট পাওয়ার আমার সাপ্লাই দেওয়া আছে 10 ভোল্ট অ্যাম্পিয়ার। এখানে পাওয়ার ফ্যাক্টরটা ধরেন কোন একটা সিস্টেমের অনেক লো, মানে 0.5। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে একটা লাইট জ্বালাতে হয়
তাহলে লাইটে আমার অ্যাক্টিভ পাওয়ার কত আসছে, এখানে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল কত, অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর না, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল যদি অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার হয় তাহলে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা তাহলে অ্যাক্টিভ পাওয়ার কত পাচ্ছি বা রিয়েল পাওয়ার কত পাচ্ছি, 10 ইনটু 0.5 মানে কি 5 ওয়াট মাত্র। কিন্তু ওই লাইট যদি জ্বালাতে আমার মিনিমাম 10 ওয়াট লাগে, লাইটকে তো চেঞ্জ করতে পারছি না, কোন একটা সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর যদি ওখানে ফিক্স থাকে তাহলে ওখানে লাইটটাকে ভালোমতো জ্বালাতে হলে কি আমার সাপ্লাই লাইনে কি বেশি পরিমাণ ভোল্টেজ কারেন্ট কি সাপ্লাই দিতে হবে নাকি, মানে কি অ্যাপারেন্ট পাওয়ারটা বেশি দিতে হবে। এখন এখানে অ্যাপারেন্ট পাওয়ার 10 এর জায়গায় যদি 20 হয় তাহলে কিন্তু আমার এখানে অ্যাক্টিভ পাওয়ার আমি 10 পাচ্ছি, মানে কি আমার সাপ্লাই কি বেশি দেওয়া লাগছে না। সাপ্লাই যদি বেশি দেওয়া লাগে এটার মানে কি যে আমার লো পাওয়ার ফ্যাক্টরের জন্য আমার লার্জ অ্যামাউন্ট অফ কেভিএ রেটিং ইকুইপমেন্ট লাগবে। কারণ আপনি যদি বেশি পাওয়ার বা বেশি ভোল্ট অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই করতে চান, আপনার যে কন্ডাক্টর আছে বা ডিভাইসগুলো আছে এটা কি ওই পরিমাণ সহ্য ক্ষমতা সম্পূর্ণ হওয়া লাগবে, মানে কি এটা একটা কষ্ট বেশি হয়ে যাচ্ছে তাই না। যেখানে যদি আমরা দেখেন এখানে যদি পাওয়ার ফ্যাক্টর 0.5 এর জায়গায় 0.8 বা 0.9 হতো তাহলে কিন্তু আমি অ্যাক্টিভ পাওয়ার অনেক বেশি পাচ্ছি না, আমার কিন্তু অ্যাক্টিভ পাওয়ার অনেক কম পাচ্ছি, অর্ধেকটাই প্রায় গায়েব হয়ে যাচ্ছে। কারণ কি পাওয়ার ফ্যাক্টর অনেক কম, এটা একটা সমস্যা। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি আমি চেঞ্জ না করি 0.5 এর 0.5ই রাখি মানে লোই রাখি, তারপরে যদি আমি হচ্ছে আমার বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তখন আমাকে সাপ্লাই বাড়িয়ে দিতে হবে বা অ্যাপারেন্ট পাওয়ার বাড়িয়ে দিতে হবে। তো সাপ্লাই বাড়াতে হলে বা অ্যাপারেন্ট পাওয়ার বাড়াতে হলে আমার যে কন্ডাক্টর এই ডিভাইসগুলো ওটা সহ্য করার ক্ষমতা বাড়ানো লাগবে না, এটা একটা সমস্যা। আচ্ছা এই যে যখন আমি পাওয়ার ফ্যাক্টর ইনপুট না করে লো পাওয়ার ফ্যাক্টরে যদি আমি কাজ করি তাহলে আমার যে সাপ্লাই বাড়াতে হচ্ছে তাহলে আমার কন্ডাক্টর সাইজ বাড়বে না কমবে, কন্ডাক্টর সাইজ তখন বাড়াতে হবে বেশি কারেন্টের জন্য, এটা একটা সমস্যা। আচ্ছা এখন আমার যখন সাপ্লাইতে বেশি কারেন্ট সাপ্লাই করা লাগছে, কারণ আমি হচ্ছে অ্যাকচুয়াল যে পাওয়ার যেটা আমার ব্যবহার করা লাগে সেটা আমি কম পাচ্ছি, তাহলে আমার বেশি পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে, তার মানে কি আমার কপার লসের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা এখন বেশি যখন আপনি ভোল্টেজ সাপ্লাই দিবেন এবং ওখানে যে যদি আমার কম ভোল্টেজ পাচ্ছি মানে কি ভোল্টেজের যে কনসিস্টেন্সনেস এটা যে ফিক্স থাকার যে বিষয়টা ওটা তো হচ্ছে এটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, বেশি বেশি ফ্ল্যাকচুয়েট হচ্ছে মানে কি পোর ভোল্টেজ রেগুলেশন। আবার যেহেতু এখানে বেশি পাওয়ার সাপ্লাই দেওয়া লাগছে আমার, তার মানে কি এখানে আমার কি হ্যান্ডলিং যে ক্যাপাসিটি পুরো সিস্টেমটা যে কন্ট্রোল করার যে ক্যাপাসিটি এটা একটু প্রবলেমেটিক না, এইগুলোই সমস্যা হয় লো পাওয়ার ফ্যাক্টরের জন্য। তো লো পাওয়ার ফ্যাক্টর কেন হয় ইন্ডাস্ট্রি লেভেলে বা বাসাবাড়িতে ওটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের বাসাবাড়ি বলেন বা ইন্ডাস্ট্রি বলেন সব জায়গাতে মোটামুটি একটা জিনিসের ব্যবহারটা সাধারণ, সেটা কি ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর নামে কি আছে ইন্ডাকশন মানে কি ইন্ডাক্টর। এই ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর মোটামুটি 0.2 এর কাছাকাছি। তো যখন পাওয়ার ফ্যাক্টর 0.2 এর কাছাকাছি মানে এটা কম না বেশি, অনেক কম। তো পুরো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর তখন একেবারেই কমে যায়। এটা কিসের জন্য তাহলে কমে যায়, ইন্ডাকটেন্সের জন্য। তাহলে একে যদি আমাকে ঠিক করা লাগে আবার বাড়াতে হয় টেনে, তাহলে ওখানে আমি কি লাগাবো, ইন্ডাক্টর ক্যাপাসিটর নাকি রেজিস্টর, কোনটা, ক্যাপাসিটর লাগাতে হবে, কারণ আমার ইন্ডাকশনের পরিমাণ অনেক বেড়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর লো হয়ে গেছে, একবারে ল্যাগিং হয়ে গেছে। আচ্ছা সেক্ষেত্রে তাহলে আমরা ক্যাপাসিটর ব্যবহার করব। তো যেহেতু বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে এই জিনিসটার ব্যবহার খুবই বেশি, এই জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করি। ক্যাপাসিটর ব্যাংক মানে কয়েকটা ক্যাপাসিটর মিলায় যে আমার যে ডিজায়ার্ড আউটপুট লাগে ক্যাপাসিটর ওটা, ঠিক আছে। হ্যাঁ প্যারালাল হোক সিরিজ হোক মানে একটা কম্বিনেশন লাগবে আমার, নয় যে আমার এই ফ্যারাডের ক্যাপাসিটর লাগবে, সব কিছু তো বাজারে অ্যাভেলেবল না, তাহলে ওটাকে সিরিজ প্যারালাল কম্বাইন করে আমার যেটা দরকার আমি সেই পরিমাণ নিব, এই জন্য ওটাকে বলা হয় ব্যাংক বা একটা কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জন্য ইন্ডাস্ট্রি লেভেলে হয়তো আপনারা দেখতে পারেন যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য কি ব্যবহার করা হয়, ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয়, ঠিক আছে। আরো কিছু কারণ আছে যে কারণে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অনেক ল্যাগিং এবং অনেক কমে যায়, সেটা হচ্ছে কি ফার্নেস, তারপরে আর্ক ল্যাম্প, এই টাইপের কিছু এলিমেন্ট আছে যেখানে খেয়াল করেন আর্ক ল্যাম্প, ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেস, এগুলা কি লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে।
তো কোনো একটা সিস্টেমে যে লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে এটা আলটিমেটলি পুরো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটাকে অনেক পরিমাণে কমিয়ে দেয়, ল্যাগিং করে দেয় অনেক। এই জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লো হয়। তো এই গেল পাওয়ার ফ্যাক্টর লো হওয়ার বিষয়। এখন এটাকে ইমপ্রুভ করার জন্য কি কি করা লাগবে যেটা অলরেডি বলে দিলাম, সেটা কি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। যেখানে দেখেন এই সার্কিটে খেয়াল করেন এখানে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকট্যান্স আছে। তো এই জিনিসটা আমরা ইন্ডাকট্যান্সটাকে আমরা যে কোনো ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টরের সাথে কল্পনা করতে পারি। এখন এটার সাথে আপনারা কি চিন্তা করতে পারেন, একটা ডিসচার্জ ল্যাম্প বলেন, আর্ক ল্যাম্প বলেন, বা হচ্ছে ইন্ডাকশন মোটরই বলেন, সবাইকে কি একটা নরমাল ইন্ডাকট্যান্সের সাথে তুলনা করা যায় কিনা? তো যদি এটার পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে আমাদের সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে যে পাশে একটা সুন্দর মতো ক্যাপাসিটর এখানে একটাই লাগানো আছে, তার মানে এখানে যে একটাই লাগাতে হবে, আমার যতখানি দরকার ইমপ্রুভ বানানোর জন্য আমি ততখানি লাগাবো। ঠিক আছে, ক্যাপাসিটর ব্যাংক লাগাবো, লাগালে আলটিমেটলি ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এখন কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখব। আচ্ছা, বললাম এটা হচ্ছে আমার ভোল্টেজ আছে লাইনে। আমার যেহেতু এখানে ইন্ডাক্টরের পরিমাণ বেড়ে গেছে মানে কি আমার কারেন্ট এখানে ল্যাগিং কন্ডিশনে আছে, পেছনে আছে। ঠিক আছে, বললাম এটা হচ্ছে যে আপনার 50 ডিগ্রি ধরুন যা আছে। হ্যাঁ, আচ্ছা, তো কারেন্ট যেহেতু ল্যাগিং কন্ডিশনে আছে এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি ক্যাপাসিটর অ্যাপ্লাই করলাম। ক্যাপাসিটর যখন অ্যাপ্লাই করব তখন ক্যাপাসিটর যে কারেন্ট সেটা কি লিডিং থাকবে না ল্যাগিং থাকবে? আচ্ছা, তো ধরলাম ক্যাপাসিটরে এই পরিমাণ লিডিং কারেন্ট আমাকে দিল। ঠিক আছে, এখন আমার এইখানে একটা কারেন্ট নাই, দুটো কারেন্ট আছে না? তো দুটো যখন কারেন্ট চলে আসলো তাদের কম্বিনেশন হবে না, রেজাল্টেন্ট ভেক্টর পাবো না, মানে কি ভেক্টর যোগ করে দিতে পাবো, তাই না? আচ্ছা, তো ভেক্টর যোগ করি, সামান্তরিক আঁকি, এখান থেকে ভেক্টর যোগ হবে। আচ্ছা, তাহলে আমার রেজাল্টেন্ট এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য কারেন্ট, এটা আগে কারেন্ট ছিল, আর এখন এটা আর এটা মিলে কারেন্ট কোথায় যাচ্ছে? এখানে আসছে। এটা হচ্ছে আমাদের আছে, এই জিনিসগুলো যদি এখন মুছাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমার হচ্ছে এটা এখন রেজাল্টেন্ট কারেন্ট বা টোটাল কারেন্ট, আগের কারেন্ট এবং ক্যাপাসিটরের জন্য জেনারেট হওয়া যে কারেন্ট সেটা মিলায় এই কারেন্ট। তাহলে এখন আমার যে ফেজ ডিফারেন্স V এবং I এটা কমেছে না বেড়েছে? এখন ধরলাম সেটা 20 ডিগ্রি হয়েছে। এখন আমরা চেক করব যে ঘটনাটা কি। তাহলে প্রথমে cos 50 ডিগ্রি, প্রথমে পাওয়ার ফ্যাক্টর cos 50 ডিগ্রি। এখন cos 50 ডিগ্রি ইকুয়াল টু কত একটু দেখেন তো কেউ? পরবর্তীতে হচ্ছে 20 ডিগ্রি, মানে পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর কত হলো? cos 20 ডিগ্রি 0.93। দেখেন তো পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভমেন্ট এসেছে? কিসের জন্য এসেছে? জাস্ট একটা ক্যাপাসিটর এখানে আমি অ্যাড করেছি, এটার জন্য এসেছে। আচ্ছা, এখনো দেখেন তো কারেন্টটা ভোল্টেজ থেকে নিচে না উপরে বা কাছে সমান? নিচে না, মানে এখনো কিন্তু ল্যাগিং কন্ডিশনে আছে। ল্যাগিং কন্ডিশন হয় কি কারেন্ট ভোল্টেজের পরে যাত্রা শুরু করেছে, বা যদি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ নিই, ভেক্টর অ্যাপ্রোচ নিই, মানে কারেন্টটা আছে ভোল্টেজের নিচে, তাহলে আমরা পাশে লিখব ল্যাগিং, এখানেও থাকবে ল্যাগিং। হ্যাঁ, যেহেতু কারেন্টটা ভোল্টেজের নিচে আছে। যদি এমন হতো কারেন্টটা একবার ভোল্টেজের এটার সাথে লেগে আছে, মানে লিডিংও না ল্যাগিংও না, ঠিক আছে, সেম ফেজ। আর যদি উপরে যাই তাহলে কি লিডিং। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখেন
তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার একটা সাধারণ বেসিক এবং বেশি অনেক প্রচলিত সেটা কি ক্যাপাসিটর ব্যবহার করা। আচ্ছা এখানে দেখেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য তিনটা কথা বলা হচ্ছে, একটা কি স্ট্যাটিক ক্যাপাসিটর, সিনক্রোনাস কন্ডেন্সার এন্ড হচ্ছে ফেজ অ্যাডভান্সার। ঠিক আছে, এখন একটা সম্পর্কে অলরেডি জানি স্ট্যাটিক ক্যাপাসিটর। আর সিনক্রোনাস কন্ডেন্সার জিনিসটা কি এই সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? সিনক্রোনাস মোটর সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, সিনক্রোনাস মোটরকে যদি ওভার এক্সাইটেড নো লোড কন্ডিশনে রাখা হয় তাহলে সিনক্রোনাস মোটর ক্যাপাসিটরের মতো আচরণ করা শুরু করে, ক্যাপাসিটরের মতো আচরণ করা শুরু করে এবং তখন সেই সিনক্রোনাস মোটরকে বলা হয় সিনক্রোনাস কন্ডেন্সার। বুঝা গেল? তাহলে একটা জিনিস যদি ক্যাপাসিটরের মতো আচরণ করা শুরু করে তাহলে ক্যাপাসিটর যা কাজ করবে ও তো তাই কাজ করবে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে টেনে নেবে, রিয়াল পাওয়ারের পরিমাণ বাড়িয়ে দিবে বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে। বুঝা গেল বিষয়টা? হ্যাঁ, সিনক্রোনাস মোটরকে ওভার এক্সাইটেড এবং নো লোড কন্ডিশনে রাখলে সেটা সিনক্রোনাস কন্ডেন্সার হয়ে যায়। ঠিক আছে, এবং সেটা তো কি ওভারলোড না, নো লোড, নো লোড, কোনো লোড নাই এবং ওভার এক্সাইটেড, তাহলে সেটা সিনক্রোনাস কন্ডেন্সার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এই তাহলে এখন সিনক্রোনাস কন্ডেন্সার যদি এখন ক্যাপাসিটর মতো কাজ করে তাহলে ক্যাপাসিটরের জায়গাতে কোনো একটা থ্রি ফেজ সিস্টেমে যদি আমি হচ্ছে ওই সিনক্রোনাস কন্ডেন্সার বসাই দিই তাহলে তো একই কাজই হবে, একই কাজই হবে। আচ্ছা, এবং লাস্টে যেটা আছে ফেজ অ্যাডভান্সার, এটা পরে বুঝবো আস্তে ধীরে, ওই ক্লাসে এটা পড়ানোর সময় পাইনি, তা আপাতত এখানে থাক। কি আচ্ছা, ফেজ অ্যাডভান্সার যে জিনিস সেটা হচ্ছে ইন্ডাকশন যেটা মোটর আছে, ইন্ডাকশন মোটরে অনেক লো পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকশন মোটরে, তো সবসময় আসলে এইভাবে এত লো পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকশন মোটরকে আসলে ব্যবহার করাটা কঠিন হয়ে যায়। তো ইন্ডাকশন মোটরে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য আরেকটা ডিভাইস হচ্ছে ফেজ অ্যাডভান্সার। এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের জন্য। ঠিক আছে, ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কিন্তু অনেক লো, 0.2 এর কাছে, 2 এর কাছাকাছি। তো তারই ইমপ্রুভমেন্ট করার জন্য ফেজ অ্যাডভান্সার। ঠিক আছে, তো এই রেটের সামনে দেখবো আজকে এখানে।